হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট 65 নিয়ে। অলরেডি 64টা প্র্যাকটিস সেটের ভিডিও পাবলিশ করা হয়ে গেছে। যারা এখনও অবধি দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আশা করছি ওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে, ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেটেড চেকের সঙ্গে কে তুলনা করেছিলেন? ক্রিপস মিশনের প্রস্তাবগুলোকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছিলেন মহাত্মা গান্ধী। ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে আসে? ক্রিপস মিশন ভারতবর্ষে আসে 1942 সালে। তো ক্রিপস মিশনের মধ্যে 3জন সদস্য ছিলেন। 3জন সদস্যের নাম এক্সামে আসে, তো এটার আনসার হবে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন, এভি আলেকজান্ডার ছিলেন এবং পেথিক লরেন্স ছিলেন। এই 3জন ব্যক্তি ক্রিপস মিশনের সঙ্গে সম্পর্কিত। তো তারা এদেশে এসেছিলেন 1942 সালে কয়েকটা প্রস্তাব নিয়ে। তো সেটাকে পোস্ট ডেটেড চেকের সঙ্গে তুলনা করছেন মহাত্মা গান্ধী। 1942 সালে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। 1942 সালে এই ঘটনাটাও ঘটেছিল, গুরুত্বপূর্ণ ইতিহাসের ক্ষেত্রে। তো এইগুলো নিয়ে এক্সামে কোয়েশ্চেন আসে, তো এগুলো একটু আধটু জেনে রাখতে হবে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, কারা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় এবং কোন দিনটাকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসাবে বেছে নেওয়া হয়? প্রত্যক্ষ সংগ্রাম বা ডিরেক্ট অ্যাকশনের ডাক দেয় মুসলিম লীগ 16ই আগস্ট 1946 সালে। 1946 অর্থাৎ স্বাধীনতার বছর, তার ঠিক 1 বছর আগের ঘটনা। 1946-এ প্রত্যক্ষ সংগ্রাম বা ডিরেক্ট অ্যাকশনের ডাক দেওয়া হয়েছিল মুসলিম লীগের তরফ থেকে। অপশন নাম্বার এ হয়ে যাবে আনসার। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি পাকিস্তান যে দেশটা গঠিত হয়েছিল তাতে মোহাম্মদ আলী জিন্নাহর অবদান ছিল প্রচুর। তো তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারতের স্বাধীনতা আইন 1947-এ পাশ হয় এবং 1947-এর 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড মাউন্টব্যাটেন। তো এখানে এরকমও কোশ্চেন আসে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, কিন্তু তিনি তো কোনো ভারতীয় ব্যক্তি ছিলেন না। তাই স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এটা নিয়েও কিন্তু এক্সামে কোয়েশ্চেন আসে। তো দুটোই কোশ্চেনই এক্সামে আসে, খুবই কনফিউজিং। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন এবং প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়েছিল জুলাই 1947। তার পরিপ্রেক্ষিতেই আগস্ট 1947, 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। কোন সালে এবং কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় 1930 সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। তার নেতৃত্বেই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়। নেক্সট যেটা রয়েছে, 1946 সালে কোন মিশন বা কোন কমিশন ভারতে আসে? 1946 সালে ভারতে এসেছিল ক্যাবিনেট মিশন। এই ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী কিন্তু আমাদের গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল। এর পরে যে প্রশ্নটা আমি বলবো, সেই প্রশ্নটা আগের দিন তোমাদের কাছে আনসারটা জিজ্ঞাসা করেছিলাম, তো অনেকেই আমাকে কমেন্টে উত্তর করে জানিয়েছো। তো আনসার হবে পোলাভারাম প্রকল্প কোন নদীর সাথে সংশ্লিষ্ট? তো এখানে উত্তর হবে গোদাবরী। পোলাভারাম প্রকল্প রয়েছে অন্ধ্রপ্রদেশে, সেটা গোদাবরী নদীর সাথে সংশ্লিষ্ট। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? পশ্চিমবঙ্গে 5টা প্রশাসনিক বিভাগ রয়েছে। পশ্চিমবঙ্গে কি কি বিভাগ রয়েছে? 5টা প্রশাসনিক বিভাগ। জলপাইগুড়ি রয়েছে, মালদা রয়েছে, বর্ধমান রয়েছে, কলকাতা রয়েছে এবং মেদিনীপুর। তো যেটা পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় সেটা হচ্ছে কলকাতা। অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে আনসার। পশ্চিমবঙ্গে রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ দেখা যায় যে জেলায়, সেটা কোনটা? রাঢ় অঞ্চল কোনটাকে বলা হয়? রাঢ় অঞ্চল হচ্ছে পশ্চিম মেদিনীপুরকে বলা হয়। তাহলে রাঢ় অঞ্চল পশ্চিম মেদিনীপুরের ভূপ্রাকৃতিক অঞ্চল। সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় কবে?
সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় জুন মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে। অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ভারতের কোন রাজ্য সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত পায়? সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত পায় মেঘালয়। মেঘালয়ের মৌসিনরাম বলে একটা জায়গা আছে যেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা কেন প্রত্যক্ষ হয়? খরা হয় কেন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে? তার কারণ হচ্ছে মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রস্বেদন। এই কারণেই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা হয়। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ বা খনন করা হয় না? পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে প্রাকৃতিক গ্যাস খনন করা বা প্রাকৃতিক গ্যাস আহরণ করা হয় না। টোটো হলো এক রকমের আদিম অধিবাসী, তো তাদের পাওয়া যাবে যে রাজ্যে, সেটা কোনটা? তো এই যে আদিবাসী মানে ওই আঞ্চলিক যে উপজাতিগুলো রয়েছে সেগুলো কোন অঞ্চলে বসবাস করে? ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন উপজাতি বসবাস করে, সেইগুলো কিন্তু লিস্ট ধরে ধরে করে নিতে হবে। যেমন টোটো হচ্ছে এক রকমের আদিম অধিবাসী যারা পশ্চিমবঙ্গে বসবাস করে। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল? ফারাক্কায় ব্যারেজ নির্মাণ করা হয়েছিল এবং এর প্রধান কারণ ছিল হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি। পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে? মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে কলকাতা। পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ কত? পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ হচ্ছে 2.4%। দ্রাঘিমা হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো, এখানে 4টে রাজ্যের নাম রয়েছে দ্রাঘিমা হিসাবে, এদের মধ্যে কোনটা পূর্ব প্রান্তে রয়েছে? একদম পূর্বতম প্রান্তে রয়েছে অরুণাচল প্রদেশ। অপশন নাম্বার ডি। ভারতের সবথেকে বেশি এলাকা জুড়ে কোন মাটি রয়েছে? ভারতের সবথেকে বেশি এলাকা জুড়ে রয়েছে পলি মাটি। অপশন নাম্বার ডি। নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? স্থানান্তর কৃষি দেখা যায় আসামে, দেখা যায় উড়িষ্যাতে, দেখা যায় অন্ধ্রপ্রদেশেও দেখা যায়। স্থানান্তর কৃষি যেখানে দেখা যায় না সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কিন্তু স্থানান্তর কৃষি দেখা যায় না। অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার। ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায়? সবুজ বিপ্লবের ফলে গম উৎপাদন সর্বাধিক বৃদ্ধি হয়েছিল। অপশন নাম্বার এ। কৃষি উৎপাদনের মূল্য হিসাবে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল কোনটা? কৃষি উৎপাদনের মূল্য হিসাবে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হচ্ছে কার্পাস। অপশন নাম্বার এ। ভারতের সর্বপ্রথম খনিজ তেল কোথায় আবিষ্কৃত হয়? সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় আসামের ডিগবয়ে। অপশন নাম্বার বি। নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা পড়বো সেটা হচ্ছে, ভারতের কোন রাজ্যে বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে? বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে তামিলনাড়ুতে। অপশন নাম্বার ডি। জনগণনা 2011 অনুযায়ী ভারতের 35 বছরের কম বয়সী জনসংখ্যার হার কত? 35 বছরের কম বয়সী জনসংখ্যার ভাগ হচ্ছে প্রায় 65%। দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা কাদের সংস্থা? দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা হচ্ছে ডিভিসি, সেটা 1948-এ তৈরি হয়। 1948-এ তৈরি হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা ভারতের কেন্দ্রীয় সরকারের আন্ডারে এবং পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের আন্ডারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড উভয়ের আন্ডারে থাকবে, প্লাস ভারতের কেন্দ্রীয় সরকারের আন্ডারে থাকবে। এলাকা এবং জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ কোনটি? এলাকাতেও বৃহত্তম এবং জনসংখ্যাতেও বৃহত্তম। ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ কোনটি? সেটা হচ্ছে মুম্বাই। মুম্বাই এলাকার দিক থেকেও সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ এবং জনসংখ্যার ভিত্তিতেও তাই। নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? প্রাকৃতিকভাবে তৈরি পোতাশ্রয় বা বন্দর নিম্নলিখিত কোনটিতে রয়েছে? তো এখানে আনসার হবে বিশাখাপত্তনম। এখানে স্বাভাবিক বা প্রাকৃতিকভাবে তৈরি পোতাশ্রয় বা বন্দর রয়েছে। ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটা কোনটা? তো এটাই আজকের সব শেষ কোয়েশ্চেন এবং তোমাদের কাছেও আমার তরফ থেকে এটাই কোয়েশ্চেন। তো আশা করব তোমরা আমাকে কমেন্টে রিপ্লাই দিয়ে উত্তরটা জানাবে।
ছত্তিশগড় রাজ্যের ভিলাই কোন শিল্প কারখানার জন্য বিখ্যাত এবং সেটা কোন দেশের সহযোগিতায় তৈরি হয়েছিল? তোমাদের কাছে আমার তরফ থেকে কোয়েশ্চেন হচ্ছে এটা। তো ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই প্র্যাকটিস সেটের ভিডিওগুলো সবার জন্য হেল্পফুল হয়ে উঠতে পারে। তোমাদের সুবিধার জন্য পিডিএফ লিঙ্ক অ্যাড করে দিচ্ছি, যেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং পরে পরে রিভাইজ করতে পারবে। আর তোমাদের কাছে সবশেষে একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের জন্য এই ভিডিওটা এতটুকুও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।